পড়ছিলাম বেলতলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা 29। সোফিয়া খানম ঘণ্টাখানেক যাবৎ কামরুলের উপর চেঁচাচ্ছেন। 2 দিন আগে পরিষ্কার করা ফ্যান কামরুলকে দিয়ে আবারও মোছালেন তিনি। শুধু তাই করেই ক্ষান্ত হলেন না, কামরুলকে দিয়ে নিজস্ব গাছের কিছু আম পাড়িয়ে আনলেন। চায়ের চিনি বেশি হয়েছে বলে বকলেন, আবার মাছ ঠিক মতো কাটা হয়নি বলেও বকলেন। কামরুলের খুব সম্ভবত আজকের দিন খারাপ যাচ্ছে, কিন্তু সে এখনো এটাই ধরতে পারছে না সোফিয়া খানম কি মনে করে এতটা ক্ষেপে গেলেন। গিয়েছিল তো খুশি মনেই 3 পিস কিনতে, এই মুহূর্তে এমন হলো যে সব ঝাল কামরুলের উপর দিয়ে যাচ্ছে। সে মুখ গোমরা করে বড় পাতিল মাজতে মাজতে বলল, জীবনে কি পাপ করছিলাম এই খালার বাড়িতে আইসা। খালু আর মহিলা পাই নাই বিয়া করার লেগা। পরপর নিজে নিজেই আবার তওবা পড়ে বলল, হায় হায়, হ্যাঁ রে, বিয়া না করলে নিবিড় ভাই নাহিয়ান ভাই আর সেই নাই তো কইতে। না না আল্লাহ, আমার এসব মাতলামি হইন্য না, আমি খালারে কিচ্ছু কইনি। কামরুল বাড়ির পেছন থেকেই শুনতে পাচ্ছে এবারের বলির পাঠা সেই না। সে আজ কোচিং করতে যায়নি। এখন কোচিং কেন করেনি এ নিয়ে নিজের রাগ ছাড়ছেন। সামনে এসএসসি পরীক্ষা আর মেয়ে কোচিং বাদ দেয় কিভাবে? সোফিয়া খানম খেপেছেন মূলত দূর থেকে রত্নাকে দেখে। পুরানো ঘা তাজা হয়ে গেছে এতদিন পর মেয়েটাকে দেখে। রাগ করে ছেলের সাথে 1 মাস কথা বলেননি তিনি। ওনার বারবার মনে হয়েছে উনি তার ছেলের কাছে হেরে গেছেন, তার জেদ হেরে গেছে। রাজিয়া শেখ জিতে গেছে। ভাষা ভাষা শুনেছেন রিমঝিমেরও কার সাথে যেন বিয়ে ঠিক। ছেলেপক্ষ রিমঝিমকে দেখেও গেছে সেদিন হঠাৎ। সবকিছু এত দ্রুত হয়েছে যে মশিউর সাহেবকে বলারও সুযোগ পাননি তার ছেলে কেন বিয়েটা ভাঙল। রদ্রা কোন দিক থেকে কমতি ছিল? তার শাসনে আসলে এই মেয়ে তার মুখের উপর কথা বলার সাহস থাকতো? সেই নাকে বকতে বকতে বললেন, পাপ করেছি তোদের জন্ম দিয়ে, তোরা ভাই বোন একটাও ভালো না। বুড়োটা তো আমার অবাধ্য হলো, লেজ ধরে বাকিগুলো একই দিকে ছুটছে। মায়ের কষ্ট তোরা কেউ বুঝিস না। মায়ের কষ্ট বুঝি দেখেই তো ফিরে এলাম। তবে প্লিজ এবারও বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করো না। সোফিয়া খানম আতকে উঠে পিছে ফিরে তাকালেন। ভুল শোনেননি, তার অবাধ্য বড় পুত্র আসলেই তার চোখের সামনে দাঁড়িয়ে। নিবিড়ের পরনে নীল শার্ট, সাদা জিন্স। লম্বাটে ছেলেটার চোখে মুখে ক্লান্তি লেপ্টে আছে, যেন লং জার্নির কারণে ঠিকঠাক ঘুমোতে পারেনি। নিবিড়ের পিঠে এক বিরাট ব্যাগ। সোফিয়া হিসাব করলেন কয়েক মাস পর তার ছেলে ফিরেছে। সোফিয়া খানমের চোখ ঝাপসা হয়ে এসেছে। সেই না মায়ের বকাঝোকা ভুলে উল্লাসে চেঁচিয়ে উঠল, ভাইয়া। সোফিয়া খানম ছেলের দিকে কয়েক ধাপ এগিয়ে আবারও অভিমানে মুখ ফিরিয়ে নিলেন। পাহাড় সম অভিমান তার। ছেলের সাথে তিনি একদমই কথা বলবেন না, ছেলেকে কাছেও টানবেন না। আসতে কে বলেছে, ফিরে যা। কিন্তু নিবিড় মায়ের দিকে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। এবার সোফিয়া খানমের চোখে পানি ছুটল। নিবিড় মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাহলে কাঁদছো কেন মা? সোফিয়া খানম কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরলেন। কই, আমি একদমই কাঁদছি না, ওগুলো তোর মনের ভুল। তোর জন্য কাঁদতে যাব কেন? মায়ের অভিমান পরাণ সব একসাথে থেমেছে। ভদ্রমহিলা ছেলেকেও ছাড়ছেন না, আবার অভিমানকেও ছাড়ছেন না। রাগ অভিমানের মাঝে নিবিড় তার সন্তানকে ছাড়া শূন্য মাকে নিজ উদ্যোগে খুঁজে নিল। তুমি না স্ট্রং মা আমার, আর কাঁদে না। কামরুল দূর থেকে সোফিয়া খানম আর নিবিড়কে দেখল। তার মুখে হাসি। মিনমিন করে বলল, না, আমাগো খালাম্মার অবশ্য এতটাও খারাপ না, খালি মাঝে মধ্যে ওই একটু চেকটা যায়, এডি আর কিছু না। বাজারের কাছাকাছি মশিউরের সাহেবের সাথে দেখা হলো মৌনর। আজকাল সে ভীষণ ব্যস্ত বোনের বিয়ে নিয়ে। কিছুদিন আগেই রাহাত তার পরিবার নিয়ে রিমঝিমকে দেখে আংটি পরিয়ে গেছে। বিয়ে আগামী শুক্রবার, আজ শনিবার চলছে। বিয়ের কাঠ ছাপাতে দিয়ে গিয়েছে। প্রথম মেয়ের বিয়েতে কোনো প্রকার কমতি রাখছেন না রিয়াজ সাহেব। কেনাকাটা থেকে শুরু করে সব কিছুতেই টুকটাক হাতে হাতে সাহায্য করছে সে বাবা মাকে। জুনায়েদের প্রথম সাময়িক পরীক্ষা চলার দরুন সে সেভাবে সময় পাচ্ছে না। তবু আনন্দ করতে এক বিন্দু কার্পণ্য নেই। পরীক্ষাও দিচ্ছে, আনন্দও করছে। মশিউর সাহেব তার পুরনো গাড়ি টয়োটা করোলা এক্সআইতে বসা। এই গাড়ি চলে কম, থামে বেশি, তবুও তার ভীষণ শখের এই গাড়িটা। গাড়ি থেকেই মৌনকে ডাকলেন তিনি। রোদ মাথায় নিয়ে মৌন তাকে সালাম দিল। মশিউর সাহেব চোখ মুখ বেশ উজ্জ্বল করে বললেন, আসো, বাড়ি পৌঁছে দিই। আমি যেতে পারবো আঙ্কেল। না, এসো, লজ্জা পাওয়ার কিছু নেই মা, নিশ্চয়ই বিয়ে শাদি দিয়ে ক্লান্ত। গাড়িতে এসো, পৌঁছে দেই বাড়ি। এত আদর করে ডাকায় মৌন তাকে নিষেধ করতে পারল না। সে প্যাসেঞ্জার সিটে উঠে বসল। মশিউর সাহেব বেশ খুশি মনে গাড়ি স্টার্ট দিলেন। প্রথমে কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কাজের কাজ হলো না। তিনিও তো থেমে থাকার পাত্র নন। আরও কয়েকবার চাবি ঘুরিয়ে চেষ্টা করতেই অবশেষে সফল হলেন।
এরপর গুনগুন করতে করতে স্টিয়ারিংয়ে হাত স্থির করলেন। ছেলে কি করে? রিমঝিম পছন্দ করেছে? জি, রাহাত ভাই একটা কোম্পানিতে চাকরি করছেন। আগে চট্টগ্রামে চাকরিতে ছিল, ইদানিং ঢাকায় এলেন। ঢাকায় এসেই প্রস্তাব দিলেন। হ্যাঁ, আপুও বিয়েতে রাজি। যাক, এবার ইনশাল্লাহ বিয়েটা হয়ে যাক, মেয়েটারও একটা সুন্দর ফুটফুটে সংসার হোক। মৌন মাথা নাড়ায়। সেও চায় রিমঝিমের একটা মিষ্টির সংসার হোক। সে মশিউর সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনি হঠাৎ এই দুপুরবেলা গাড়ি নিয়ে বের হলেন যে? রিপেয়ারে দিয়েছিলাম। এই গাড়ি আমার কাছে থাকে কম, মেকানিক্যালদের কাছে থাকে বেশি। ঘন্টাখানেক আগে কল করে জানালো গাড়ি ঠিক আছে। আমি তাই চলে এলাম নিয়ে যেতে। ভালোই হলো, তোমাকে লিফট দিতে পারছি। মৌন হাসল। ভদ্রলোককে দেখলে কে বলবে একসময় সবচেয়ে কঠোর পুলিশ অফিসার ছিলেন তিনি। যেই চাকরি থেকে ছুটি নিলেন অমনি মানুষটা হাসি খুশি ব্যক্তিত্বে চলে এলেন। অবশ্য এত লম্বা সময়ের চেহারায় গাম্ভীর্য ভাব তো আর কাটবে না। এখনও তাকে দেখলে তেমনই গম্ভীর এবং কঠোর দেখায়। তবে মানুষটা স্বচ্ছ, কি সুন্দর করে হাসেন, কথা বলেন। তার কেন যেন হঠাৎ নিবিড়ের কথা মনে পড়ে গেল। আচ্ছা, নিবিড় হাসলে কেমন লাগবে তাকে? নিবিড় কি কখনো হেসেছিল, নাকি সেই হাসির চিত্র তার স্মৃতি থেকে মুছে গেছে? এমন সময় মশিউর সাহেবের মোবাইলটা বেজে উঠল। তিনি রাস্তায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে মৌনের উদ্দেশ্যে বললেন, একটু মোবাইলটা দেখো তো মা। গাড়ি চালানোর সময় আমি অন্যদিকে তাকাতে পারি না। মৌনও তাই করল। মোবাইল ধরে দেখলো কামরুল কল করেছে। এটা কামরুল, রিসিভ করো। মৌনও কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসলো কামরুলের গলা, খালু খালু, যেহানি থাহেন না কেন তাড়াতাড়ি বাড়ি তাইয়েন। নিবিড় ভাইয়ে আইয়া আম্মাগো সারপ্রাইজ দিছে। মৌনও বিস্মিত হলো। মশিউর সাহেব কিছুটা চমকে গেল, খুব সুন্দর একটা হাসি দিয়ে বললেন, দ্রুত বাপ বেটার জন্য 2 কাপ চা কর। খবরদার নিবিড়ের চায়ে চিনি দিবি না, ছেলে পরে চা খাবে না, বুঝতে পেরেছিস? এই দুপুরবেলায় চা? হ্যাঁ, এখনই কর, ভাত পরে খাবো। মৌন নিজের অজান্তেই জেনে ফেলল নিবিড়ের চায়ের পছন্দ সম্পর্কে। রিয়াজ সাহেবের এক নিয়মিত রোগী সিলেট গিয়েছিলেন। সম্পর্ক ভালো বলে রিয়াজ সাহেবের জন্য 1 কেজি এনেছেন। চায়ের ঘ্রাণটা অনেক জীবন্ত এবং আকর্ষণীয়। ঘ্রাণেই যেন পেট ভরে যায়। তার খুব ইচ্ছে হলো সেই চা পাতি দিয়ে নিবিড়কে চা করে দিতে, কিন্তু সেই সাহস তার নেই। আঙ্কেল, আমাদের বাড়িতে সিলেটি চা এসেছে, খেয়ে যাবেন। মশিউর সাহেব হেসে বললেন, কি ব্যাপার? সবাই যে একের পর এক সুসংবাদ দিচ্ছ, নিশ্চয়ই আসবো। 2 দিন কেটে গেল। নিবিড় এসেছে, অথচ মৌন তাকে চোখের দেখাও দেখেনি। অথচ এই 2 মাস সে কতটা উদ্গ্রীব ছিল এই ভেবে কবে আবার নিবিড়ের সাথে তার দেখা হবে, কবে কথা বলবে। নিবিড় ধমক দিলেও মানুষটার কণ্ঠ তো শুনতে পেত সে, কিন্তু না, এই 2 দিন ঘর থেকেও বেরোয়নি। লুকোচুরি করে মানুষটাকে দেখাও হয়নি বিভিন্ন ব্যস্ততায়। সে এই ভেবেই শান্তি পাচ্ছে কয়েক বিল্ডিং পরেই নিবিড় আছে। সে এখন কাছেই আছে, দূরে নেই। সন্ধ্যার দিকে মৌন তালিকা করছিল বিয়ে শাদির। রিমঝিম হাসপাতালে, এখনও ফেরেনি। এমন সময় দেখলো জুনায়েদ তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মৌন ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছিস? বাজারে আপা, আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা। আমরা আশেপাশে সবাই যাচ্ছি খেলা দেখতে। ঘরে বসে দেখা যায় না? ধুর, কি যে বলো না আপা, এসব খেলা একা দেখে মজা আছে। আমরা সব ছেলেরাই যাচ্ছি, নিবিড় ভাইও যাচ্ছে। আমি যাই আপা, ভাইয়া অপেক্ষা করছে। বলেই জুনায়েদ তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। মৌন কী যেন ভেবে তালিকা ফেলেই সে ছুটে গেল তার বারান্দায়। খুঁজল নিবিড়কে। ওই তো নিবিড় আসছে। মুহূর্তেই মানুষটাকে দেখে তার বুকের ধুকপুকানি বেড়ে গেল, গলা শুকিয়ে কাছ। নিবিড় বাড়ির কাছাকাছি আসতেই কী ভেবে ওপরে তাকালো। সন্ধ্যায় ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দুজনকেই দেখা যাচ্ছে। মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ল, কিন্তু সেই মুহূর্ত দীর্ঘক্ষণ হলো না। জুনায়েদ নিবিড়ের কাছে যেতেই হুট করে কারেন্ট চলে গেল। আলোতে ভরপুর সন্ধ্যায় বেলতুলি আচমকায় অন্ধকারে ছেয়ে গেল। রাস্তাঘাটে ছেলেপেলের আহাজারি শোনা যাচ্ছে, তাও 1-2 গলা নয়, অনেক গলা দূর দূর থেকে ভেসে আসছে। কেউ একজন বলে উঠল, ধ্যাত, শালারা আর সময় পাইল না, খেলা তো শুরু হয়ে গেছে। এমন সময় কোন শালায় কারেন্ট নেয়? আর মৌনর আফসোস হলো, সে কেন আরেকটু নিবিড়কে দেখতে পেল না? অন্তত 1 মিনিট বেশি হয়ে যেত কি।